আজকের ঢাকা মানেই অন্তহীন যানজট, কিন্তু ইতিহাসে ধুলো ঝাড়লে দেখা যায় আজ থেকে ১০০ বছরেরও বেশি সময় আগে এই শহরটি প্রায় আধুনিক যোগাযোগ ব্যবস্থার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। আমরা কথা বলছি ঢাকার ট্রামওয়েজ এসে হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে। মাটির নিচে কি সত্যিই চাপা পড়ে আছে কোনো ট্রাম লাইন, নাকি এটি শুধুই একটি নগর কিংবদন্তি? আজকের ভিডিওতে আমরা পুরনো বিভিন্ন দলিল দস্তাবেজ ঘেঁটে অনুসন্ধান করার চেষ্টা করব ঢাকার এই অজানা ইতিহাস। তো চলুন শুরু করি। সাল ১৯০৫ ব্রিটিশ সরকার বাংলাকে দুইটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। ঢাকা আচমকায় গুরুত্বহীন মফস্বল শহর থেকে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানীতে পরিণত হয়। লর্ড কার্জন এবং তৎকালীন প্রশাসনের লক্ষ্য ছিল ঢাকাকে কলকাতার আদলে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার। ইন্ডিয়া অফিস রেকর্ডস এবং তৎকালীন প্রশাসনিক নথিপত্র অনুযায়ী নতুন রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দুটি প্রধান উদ্যোগ নেওয়া হয়েছিল সেই সময়ে। এক নম্বর ছিল বিদ্যুৎ সংযোগ স্থাপন, যা ১৯০১ সালেই শুরু হয়, এবং দুই নম্বর ছিল আধুনিক গণপরিবহন বা ট্রামলাইন স্থাপন। তৎকালীন ঢাকা মিউনিসিপ্যালিটি এবং ব্রিটিশ প্রকৌশলীদের পরিকল্পনা অনুযায়ী ঢাকায় ট্রামলাইনের জন্য প্রাথমিক রুট ম্যাপ করা হয়েছিল। ঐতিহাসিক বিসি অ্যালেন রচিত ঢাকা ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার ১৯১২ সালে রচিত এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় শহরের প্রধান ধমনীগুলোকেই এই পরিকল্পনায় রাখা হয়েছিল সেই সময়ে। প্রস্তাবিত রুটগুলোর একটি ছিল সদরঘাট থেকে শুরু করে ইসলামপুর নবাবপুর রোড হয়ে বর্তমান রথখোলা পর্যন্ত। এটি ছিল শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সেই সময়। দুই নম্বর রুট ছিল পুরান ঢাকা থেকে শুরু করে নতুন করে ওঠা এলাকা রমনা পর্যন্ত, যেখানে ব্রিটিশ আমলাদের বাসস্থান ও অফিস তৈরি হচ্ছিল। কিছু কিছু বিশেষজ্ঞ বলেন কলকাতার ট্রামওয়েজ কোম্পানি সিটিসি এর আদলে ঢাকায় একটি ছোট পরিসরে নেটওয়ার্ক তৈরির প্রস্তাবনা ছিল নাকি সেই সময়। এর জন্য প্রয়োজনীয় ইস্পাতের স্লিপার এবং যন্ত্রপাতির কিছু অংশ চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকায় পৌঁছানোর কথাও শোনা গিয়েছিল সেই সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ট্রামলাইন আমরা কেন দেখতে পেলাম না শেষ পর্যন্ত? এখানে কোনো গোপন আদেশ বা ভৌতিক কোনো কারণ আসলে ছিল না, ছিল রূঢ় রাজনৈতিক বাস্তবতা। ১৯১১ সালে প্রবল আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ঢাকা তার রাজধানীর মর্যাদা হারায় এবং পুনরায় একটি জেলা বা মফস্বল শহরে পরিণত হয়। রাজধানীর মর্যাদা হারানোর সাথে সাথে ঢাকার উন্নয়ন বাজেটও রাতারাতি কাটছাট হয়ে যায়। রাজধানী না থাকায় বিশাল অঙ্কের ট্রাম প্রকল্প অর্থায়ন করা ব্রিটিশ সরকারের পক্ষে আর লাভজনক ছিল না। দুই নাম্বার, সেই সময় ঢাকার প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি বা হ্যাকনি কারেজ। মিউনিসিপ্যাল রেকর্ড ঘাটলে দেখা যায় স্থানীয় প্রভাবশালী ঘোড়ার গাড়ির মালিকেরা, যেমন ঢাকার নবাব পরিবারের একাংশ এবং স্থানীয় ব্যবসায়ীরা, ট্রামের বিরোধিতা করেছিলেন সেই সময়, কারণ এতে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যেত। কিন্তু আর প্রশ্ন হচ্ছে, ঢাকার কিছু মানুষ এখনো কেন মাটির নিচে রেল লাইন দেখার দাবি করে? এটি কি আসলে সেই ট্রাম লাইন? ঐতিহাসিক সত্য হলো না, এটি সম্ভবত ট্রামলাইন নয়। ১৯৫০-এর দশক পর্যন্ত ঢাকার বুক চিরে ঢাকা স্টেট রেলওয়ের ট্রেন চলাচল করত। ফুলবাড়িয়া ছিল ঢাকার কেন্দ্রীয় রেল স্টেশন, বর্তমান নগর ভবনের কাছে যেটি অবস্থিত। আসলে রেল লাইনটি শহরের মাঝ দিয়ে তেজগাঁও হয়ে উত্তরে যেত। অনেক প্রবীণ মানুষ বা শ্রমিকরা মাটি খুললে যে স্লিপার বা লোহার পাত পান, তা মূলত সেই পরিত্যক্ত ঢাকা স্টেট রেলওয়ের অংশ, যা পরবর্তীতে রাস্তা সম্প্রসারণের সময় পিচ ঢালাই করে ঢেকে দেওয়া হয়েছিল। ট্রামলাইন স্থাপনের জন্য কিছু প্রাথমিক কাজ যেমন বেড তৈরি হলেও পূর্ণাঙ্গ লাইন বসিয়ে তা ঢেকে ফেলার কোনো দালিলিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় না। ঢাকা ট্রামওয়েজ একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, যা রাজনৈতিক পালাবদলের ঝড়ে হারিয়ে গেছে অনেক আগেই। যদি ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ না হতো, তবে হয়তো আজ নবাবপুরের রাস্তায় আমরা ট্রামের ঘণ্টা শুনতে পেতাম। মাটির নিচে চাপা পড়ে থাকা সেই লোহার টুকরোগুলো কোনো ষড়যন্ত্রের অংশ নয়, বরং এগুলো ঢাকার এক গৌরবোজ্জ্বল কিন্তু স্বল্পস্থায়ী রাজধানীর ইতিহাসের ফসল। ট্রাম আসেনি, কিন্তু ইতিহাসের সে অধ্যায়টি আজও আমাদের মনে করিয়ে দেয় ঢাকা কি হতে পারত। ঢাকার ইতিহাসের এমন আরও অজানা অধ্যায় এবং হারিয়ে যাওয়া স্থাপত্য সম্পর্কে জানতে আমাদের সাথে থাক। আপনার এলাকার কোনো পুরনো দালান বা রাস্তা নিয়ে এমন কোনো গল্প যদি জানা থাকে, তাহলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।